আসাদকে ক্ষমতায় রেখেও সিরিয়ায় শান্তি আলোচনা হতে পারে, মন্তব্য যুক্তরাষ্ট্রের। সৌদি আরব বলেছে, আসাদের পদত্যাগেই কেবল শান্তি সম্ভব। ইসরায়েলে ইরিত্রিয়ান নাগরিক হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি ওয়াশিংটনের। যে কোনো মূল্যে ফিলিস্তিনকে স্বাধীন করার ঘোষণা হামাসের। কানাডার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো। কনজারভেটিভ পার্টির 9 বছরের শাসনের অবসান। এবং ত্রাণ সংকট ও প্রতিকূল আবহাওয়ায় শরণার্থীদের জীবন দুর্বিষহ, বলছে ইউএনএইচসিআর। অর্থ সহায়তার আহ্বান দাভোতৌলুর। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় রেখেই সিরিয়ার রাজনৈতিক সংস্কারের আলোচনা হতে পারে বলে মন্তব্য করা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে সৌদি আরব বলেছে, আসাদের পদত্যাগের মধ্য দিয়েই কেবল সিরিয়ায় শান্তি আনা সম্ভব। আর সিরিয়া সংকট সমাধানে কূটনৈতিক আলোচনায় বসতে রাশিয়া সবসময় প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির স্পিকার ভ্যালেন্তিনা মাতভিয়েঙ্কো। সরকারি বাহিনী আর আসাদ বিরোধীদের মধ্যকার সংঘর্ষের মধ্যেই সিরিয়ায় নতুন করে সংকট হিসেবে দেখা দেয় জঙ্গি গোষ্ঠী আইএস। এই অবস্থায় জঙ্গি দমনে সিরিয়ার আলেপ্পো, হোমস, হামা এবং ইদলিব সহ বেশ কয়েকটি প্রদেশে আইএস বিরোধী অভিযান শুরু করে মার্কিন জোট ও রাশিয়া। দেশটির সরকারি বাহিনীর পাশাপাশি বিদ্রোহী ও সিয়াহ মিলিশিয়া বাহিনীও যোগ দেয় এই জঙ্গি দমন অভিযানে। যুদ্ধ ও সংঘাতের কারণে বর্তমানে জনশূন্য হয়ে পড়েছে সিরিয়ার এই এলাকাগুলো। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য জানায় ইউনিয়ন অব সিরিয়ান মেডিকেল রিলিফ অর্গানাইজেশন। সংঘাতময় এই পরিস্থিতির মধ্যেই আশুরা উদযাপন শুরু করেছে সিরিয়ায় যুদ্ধরত সিয়া মিলিশিয়া বাহিনী। সিরিয়া থেকে আইএস দমনে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বাহিনীটির যোদ্ধারা। সবকিছু ছেড়ে মৃত্যুর প্রস্তুতি নিয়েই এখানে এসেছি। জঙ্গিদের হাত থেকে যে কোনো মূল্যে সিরিয়াকে রক্ষা করতে হবে। সিরিয়াকে রক্ষা করতে ইমাম হোসেনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ইসলামিক স্টেট নামধারী এই বর্বর জঙ্গিদের বিরুদ্ধে জীবন দিতে আমরা প্রস্তুত। সিরিয়া পরিস্থিতি ক্রমেই যখন সংকটের দিকে এগোচ্ছে, তখন সংকট সমাধানে কূটনৈতিক আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত বলে জানান দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের স্পিকার। সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী সিরিয়ার বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনার প্রতি আমরা সমর্থন জানাই। আলোচনা ছাড়া সিরিয়ায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সমাধান প্রায় অসম্ভব। তবে সিরিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলোচনার আগে দেশটি থেকে জঙ্গি গোষ্ঠী আইএসকে দমন করতে হবে। অপরদিকে আসাদকে সাথে নিয়েই সিরিয়ার রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া চালাতে হবে বলে জানানো হয় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে। তবে সিরিয়ার পরবর্তী সরকার হিসেবে আসাদ থাকতে পারবেন না বলেও জানান তারা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র। আমরা বলছি না আগামীকালই পদত্যাগ করতে হবে বাশার আল আসাদকে। সিরিয়ার রাজনৈতিক সংস্কার সহ সংকট সমাধান তাকে সাথে নিয়েই করতে হবে। সিরিয়ার জনগণই দেশটির ভবিষ্যৎ নির্ধারণ করবে। আসাদের বিষয়ে মার্কিন সরকার নমনীয় হলেও সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়, আসাদের পদত্যাগের মধ্য দিয়েই সিরিয়ার শান্তি প্রক্রিয়া শুরু করতে হবে। সোমবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে কথা বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ার শান্তি প্রক্রিয়ায় কোনো অবস্থাতেই ইরানকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। এদিকে সিরিয়ায় আইএস দমনে চালানো রুশ অভিযানকে স্বাগত জানিয়েছে কিউবায় থাকা সিরীয়রা। রাজধানী হাবানায় অবস্থিত রুশ দূতাবাসের সামনে দেশটির সরকারকে ধন্যবাদ জানাতে জড়ো হয় তারা। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখেই রাশিয়া সিরিয়ায় জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করছে বলে মন্তব্য করেন কিউবায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত। আদনান আহমেদ, সময় সংবাদ। সুইজারল্যান্ডগামী একটি রুশ বিমানের খুব কাছ দিয়ে ফরাসি যুদ্ধ বিমান উড়ে যাওয়ার অভিযোগ তুলে মস্কোয় নিযুক্ত প্যারিসের প্রতিনিধিকে তলব করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিমানের আরোহী রুশ সংসদীয় প্রতিনিধি দলের জেনেভা সফরের সময় এমন ঘটনা ঘটে বলে সোমবার জানায় আরটি। তবে রাশিয়া নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জন মরিস কোনো ফরাসি যুদ্ধ বিমানের এমন তৎপরতার অভিযোগ অস্বীকার করেছেন। বিমানটি সুইজারল্যান্ডের হয়ে থাকতে পারে বলেও জানান ফরাসি প্রতিনিধি। এর প্রেক্ষিতে সুইস বিমানও স্বাভাবিক প্রক্রিয়ায় টহল দিচ্ছিল বলে দাবি করে সুইজারল্যান্ড। সিরিয়ায় রাশিয়ার তীব্র বিমান হামলার মুখে আইএস জঙ্গিরা দেশটি থেকে পালাতে শুরু করেছে। জঙ্গিরা দাড়ি শেভ করে বোরখা পরে নারীদের ছদ্মবেশে সিরিয়া ছাড়ছে বলে সানডে টাইমসের এক সাংবাদিকের বরাত দিয়ে জানায় বিভিন্ন গণমাধ্যম। আলেপ্পোতে জঙ্গিদের মুন্ডন করা দাড়ির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন হালা জাবের নামে ওই সাংবাদিক। জঙ্গিরা সিরিয়া থেকে পালিয়ে তুরস্কে প্রবেশ করছে বলেও তিনি দাবি করেন। এদিকে সোমবারও দামেস্ক, আলেপ্পো, হামা, ইদলিব ও লাতাকিয়ায় জঙ্গিদের প্রায় 50টি অবস্থানে বিমান হামলা চালানোর কথা জানায় মস্কো।
সিরিয়ায় জঙ্গিদের ঘাঁটিতে রুশ বিমান হামলাকে পুরোপুরি সফল উল্লেখ করে আইএসকে দুর্বল করে দেওয়ার দাবি করেন রুশ প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ইগোর কোনোশেঙ্কোভ। তবে সিরীয় সরকার বিরোধীরা জানায় আলেপ্পো রুশ বিমান হামলার মুখে গত 3 দিনে অন্তত 70,000 বেসামরিক লোক অন্যত্র পালিয়ে গেছে। In Ghouta, close to the Syrian capital, Damascus has opposed Bashar al-Assad's government for years, and it's been paying the price. ইয়েমেনে যুদ্ধ বন্ধে হাউথি বিদ্রোহীদের সঙ্গে আলোচনার জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুনের আহ্বানে সাড়া দিয়েছে ইয়েমেন সরকার, জানিয়েছে বার্তা সংস্থা এপি। ইসরায়েলে ইরিত্রিয়ান নাগরিক হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার জন্য ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। গত এক সপ্তাহে ইসরায়েলি বাহিনীর হাতে শতাধিক ফিলিস্তিনি আটকের নিন্দা জানিয়ে তেল আবিবকে এমন দমনপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের নেতারা। এর পরপরই যে কোনো মূল্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দেয় গাজার নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস। সোমবারও পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ফিলিস্তিনি আন্দোলনকারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। গণমাধ্যম জানায় গত এক সপ্তাহে ইসরায়েলি বাহিনীর এমন সব তৎপরতায় শতাধিক ফিলিস্তিনি আটক হয়েছে। কোনো ধরনের মামলা ছাড়া এ ধরনের ঢালাও গ্রেফতারের নিন্দা জানিয়ে তেল আবিবকে দমনপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইউথ অ্যাডভোকেসি গ্রুপ সহ বিভিন্ন মানবাধিকার ও রাজনৈতিক সংগঠন। বিভিন্ন জায়গায় চেকপয়েন্ট বসিয়ে আমাদের লোকজনকে আটক করছে ইসরায়েলিরা। ওদের এ ধরনের নজিরবিহীন আগ্রাসন আর নৃশংসতা দিন দিন চরমে পৌঁছাচ্ছে। আমরা বিশ্ববাসীর কাছে এই আগ্রাসনের বিচার চাই। সোমবার ইসরায়েলের বীরশেবা শহরে এক ফিলিস্তিনির গুলিতে একজন সেনা নিহত হলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ইরিত্রীয় অভিবাসী মাটিতে লুটিয়ে পড়লে তাকে হামলাকারী ভেবে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে হাসপাতালে ইরিত্রীয় ওই নাগরিকের মৃত্যু হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে দোষীদের বিচারের দাবি করেছে হিউম্যান রাইটস ওয়াচ। ইরিত্রিয়ান নাগরিক হত্যার ঘটনায় হামলাকারীদের শাস্তির মুখোমুখি করার দাবি জানিয়েছেন সেদেশের মানবাধিকার কর্মীরাও। একই দিন এ ধরনের সহিংসতা বন্ধের জন্য ইসরায়েলিদের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। আমরা ইসরায়েলিদের প্রতি আহ্বান জানাবো তারা যেন আইন নিজের হাতে তুলে না নেয়। সাম্প্রতিক সময়ে যে সহিংসতা ছড়িয়ে পড়েছে এ থেকে বের হয়ে আসতে হলে দুপক্ষকেই সহনশীল আচরণ করতে হবে। এদিকে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ছড়িয়ে পড়া ফিলিস্তিনি গণজাগরণ বা ইন্তিফাদার প্রতি সমর্থন জানিয়ে গাজার নিয়ন্ত্রণকারী সংগঠন হামাসের নেতারা বলেছেন ফিলিস্তিনে ইসরায়েলিদের আগ্রাসন বন্ধ না হলে তাদের এই লড়াই আমরণ চলবে। আল্লাহর নামে শপথ করে বলছি, আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত এই ইন্তিফাদা চালিয়ে যাব। আমরা আমাদের সবকিছু নিয়ে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছি, আর পেছনে তাকানোর কোনো পথ নেই। আমরা প্রতি মুহূর্তে মরতে প্রস্তুত। সাম্প্রতিক সময়ে ইসরায়েলিদের অধিকৃত অঞ্চলে ছড়িয়ে পড়া সংঘাত সহিংসতায় বেশ কয়েকজন ইহুদি নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা নীতির প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছে ইসরায়েলের সাধারণ মানুষ। তাদের দাবি, ইহুদিদের নিরাপত্তা নিশ্চিত করার যে ঝান্ডা হাতে নিয়ে নেতানিয়াহু তার নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন তা ফলপ্রসূ করতে ব্যর্থ হয়েছেন তিনি। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। সিআইএ প্রধান জন ব্রিন্ডানের ইমেইল হ্যাক করেছে বলে দাবি করেছে ফিলিস্তিনপন্থী মার্কিন এক কিশোর। ইসরায়েলের নতুন করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন শুরু হতে তেল আবিবের প্রতি মার্কিন নীতির প্রতিবাদে এই সাইবার হামলা চালানো হয়েছে বলে নিউ ইয়র্ক পোস্টে জানিয়েছে অমুসলিম মার্কিন এই কিশোরটি। তবে সংবাদ মাধ্যম সিএনএনকে এফবিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত চলছে। ব্রিন্ডানের ইমেইল হ্যাক হওয়ার তথ্য প্রমাণ এখনো মেলেনি। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, ফিলিপিন্সে টাইফুন কোপ্পুর প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে 16। দুর্গতদের সহায়তায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান সিভিল ডিফেন্সের। কানাডার সাধারণ নির্বাচনে জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন লিবারেল পার্টি বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। 338টি আসনের মধ্যে 198টিতে জয় পায় দলটি। এর মাধ্যমে অবসান ঘটল কনজারভেটিভ পার্টির 9 বছরের শাসনের। এই বিজয়ের ফলে দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়া কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরো ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো।
কানাডার কুইবেক রাজ্যের মন্ট্রিলে সোমবার নতুন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অভিনন্দন জানাতে জড়ো হয় হাজার হাজার মানুষ। এ সময় প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী। এই মন্ট্রিল থেকেই 2008 সালে প্রথমবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন ট্রুডো। কনজারভেটিভ পার্টি 9 বছরের শাসনামলের ইতি টেনে এবার দেশটির সাধারণ নির্বাচনে জয় পায় লিবারেল পার্টি। তরুণ ও মধ্যবিত্ত সমাজে ট্রুডো জনপ্রিয়তাই জয়ের কারণ বলে মত বিশ্লেষকদের। ফলাফল ঘোষণা শেষে সাবেক প্রধানমন্ত্রীকে তার কাজের জন্য ধন্যবাদ জানান ট্রুডো। 2006 সাল থেকে হারপার দেশের জন্য যা করেছেন সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এই নির্বাচনের ফল এটাই প্রমাণ করে যে কানাডার প্রতিটি মানুষ এখন পরিবর্তন চায়। আজ আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমার সরকার দেশে ইতিবাচক, উচ্চাকাঙ্ক্ষী ও আশাব্যঞ্জক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাবে। প্রতিটি পরিকল্পনার বাস্তব রূপ দিতে আমি নিজের সর্বোচ্চ দিয়ে যাব। নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী অর্থনীতিবিদ স্টিফেন হার্পার। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হার্পার চতুর্থবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার তিনি হোঁচট খান। ভোট গণনার এক পর্যায়ে লিবারেলদের বিজয় নিশ্চিত হয়ে গেলে ফল ঘোষণার আগেই পরাজয় মেনে কনজারভেটিভ নেতৃত্ব থেকে সরে আসেন এই প্রবীণ নেতা। সুষ্ঠু গণতন্ত্র চর্চার কারণে কানাডা আজ অনেক দেশের কাছেই অনুকরণীয়। এই নির্বাচনের ফলাফলেও জনগণের আশার প্রতিফলন ঘটেছে। জনগণ কখনো ভুল করতে পারে না। আমি ও আমার দল কোনো দ্বিধা ছাড়াই এই ফল মেনে নিচ্ছি এবং নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। পরাজয় মেনে নিয়ে নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা টমাস মুলকেয়ারও। বিরোধী দল হিসেবে মুলকেয়ার শুরু থেকেই বিভিন্ন ইস্যুতে কনজারভেটিভ সরকারকে চাপে রেখেছিলেন। আইএস জঙ্গি দমনে কানাডার অভিযান বন্ধ ও পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানো সহ বিভিন্ন ইস্যু এর মধ্যে উল্লেখযোগ্য। হার্পার দেশের জন্য যেসব ভালো কাজ করেছেন আমি সেজন্য তাকে ধন্যবাদ জানাই। ব্যতিক্রমী জয়ের জন্য ট্রুডোকেও অনেক অভিনন্দন। কনজারভেটিভ পার্টির দিনের শুরুটা বেশ ভালো হলেও শেষ বেলায় ভোটের সংখ্যা কমতে থাকে। এগিয়ে যেতে থাকে কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন লিবারেল পার্টি। সরকার গঠনে কানাডা 338 আসনের পার্লামেন্টে ন্যূনতম 170টি আসনে জয় নিশ্চিত করতে হয়। কট্টরপন্থী স্টিফেন হার্পার এই নির্বাচনে জনসংযোগের দিকে মনোযোগী ছিলেন না বলেই তার এই ভরাডুবি হয়েছে বলে মত বিশ্লেষকদের। সোমবার নিউ ফাউন্ডল্যান্ডে স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে সন্ধ্যা 7টা পর্যন্ত। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এদিকে জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয় উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরাও। এই জয়ের মধ্য দিয়ে কানাডায় বসবাসরত অভিবাসী এবং আশ্রয় প্রত্যাশীদের স্বার্থ রক্ষার পাশাপাশি জীবনমানের উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে। এবং আমাদের বাংলাদেশিরা এখানের জন্য ভালো হবে। আমি আশা করি কানাডা ভবিষ্যতে আরো মোর স্ট্রং এবং খুব ভালো একটা জিনিস ইনশাল্লাহ দিবে এই পার্টি, লিবারেল পার্টি। ত্রাণ সংকট ও প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে সার্বিয়া ও ক্রোয়েশিয়া সীমান্তে আটকে পড়া 10,000-এর বেশি শরণার্থীর জীবন দুর্বিষহ হয়ে পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইউএনএইচসিআর। এই অবস্থায় সার্বিয়ায় শরণার্থীদের প্রবাহ কমানোর কথা জানান দেশটির শরণার্থী বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার ভুলিন। এদিকে শরণার্থীদের সহায়তায় ইউরোপীয় ইউনিয়নের তহবিল থেকে আরও আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। প্রতিদিন বিপুল সংখ্যক শরণার্থীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে বলকান রাষ্ট্রগুলো। স্লোভেনিয়া কর্তৃপক্ষ প্রতিদিন 2,500 শরণার্থী গ্রহণ করবে বলে ঘোষণা দেওয়ার পর সোমবার সার্বিয়া ও ক্রোয়েশিয়া সীমান্তে জড়ো হয় 10,000-এর বেশি মানুষ। সীমান্তে অপেক্ষায় থাকা এসব শরণার্থীকে ত্রাণ সংকট ছাড়াও প্রতিকূল আবহাওয়ার কারণে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানায় গণমাধ্যম। সার্বিয়া সীমান্তেও এক অবস্থা। মেসিডোনিয়া হয়ে প্রতিদিন 5,000 শরণার্থী সার্বিয়ায় প্রবেশ করছে। তবে দেশটির শরণার্থী বিষয়ক মন্ত্রী বলছেন, এত শরণার্থীর বোঝা বহন করা তার দেশের পক্ষে সম্ভব নয়। সার্বিয়ার একার পক্ষে এত শরণার্থীকে জায়গা দেয়া সম্ভব নয়। মেসিডোনিয়া থেকে যেভাবে হাজার হাজার শরণার্থী আসছে, এটা চলতে দেয়া যায় না। সবাইকে যুক্তি দিয়ে ভাবতে হবে আমাদের মতো একটা দেশের পক্ষে কত শরণার্থীকে আশ্রয় দেয়া সম্ভব। এ অবস্থায় সোমবার স্লোভাকিয়ার একটি শরণার্থী শিবির পরিদর্শন করেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। সেখানে শরণার্থীদের অবস্থা দেখার পর তাদের সহায়তা এগিয়ে আসার জন্য স্লোভাকিয়া অস্ট্রিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। I thank both governments for their
অভিবাসী ও শরণার্থী ইস্যু এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। শরণার্থীদের জায়গা দেওয়ার ক্ষেত্রে সব দেশেরই সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বাধা রয়েছে। তবে আমাদের এটাও চিন্তা করতে হবে, যারা আসছে তাদের অধিকাংশই সংঘাত ও নিরাপত্তার অভাবে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এদিকে শরণার্থীদের মৌলিক চাহিদা পূরণে ইউরোপীয় ইউনিয়নের কাছে আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। তবে শরণার্থীদের কোনোভাবেই আটকে রাখা হবে না বলে জানান তিনি। আমরা শরণার্থীদের সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে প্রথম ধাপে 300 কোটি ইউরো সহায়তার জন্য আবেদন করেছি। তবে আমরা এই পরিমাণ বেঁধে দিতে চাই না, কেননা এর পরিমাণ প্রতি বছর বাড়তে পারে। এর আগে রোববার গ্রিস উপকূল থেকে 100-র বেশি অভিবাসীকে উদ্ধার করেছে লেসবোসের উদ্ধারকারীরা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর এক হিসাব অনুযায়ী চলতি বছর অন্তত 4 লাখ শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছেছে। শিরিন আক্তার, সময় সংবাদ। জার্মানিতে ইসলাম বিরোধী পেগিডা আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে এক র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিতে যোগ দিতে সোমবার জার্মানির ড্রেসডেন শহরের গির্জার সামনে পতাকা ও ব্যানার হাতে জড়ো হয় প্রায় 10,000 মানুষ। ইসলাম বিরোধী পেগিডা দল এই র্যালির আয়োজন করলেও জার্মানির শরণার্থী বিরোধী বিক্ষোভকারীরা তাদের এই সমর্থনের র্যালিতে অংশ নেয়। এ সময় তারা বর্তমান সরকারের শরণার্থী বিষয়ক নীতির সমালোচনা করেন। বিদেশিদের প্রতি ভয় নয়, বরং অতিরিক্ত শরণার্থী প্রবেশের ফলে জার্মানিরা যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছে সে ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই তাদের এই র্যালি বলে তারা জানান। তবে একই দিন শরণার্থীদের পক্ষে এক বিক্ষোভ র্যালি করেছে পেগিডা বিরোধীরা। চলতি বছরের শেষ ভাগের মধ্যে ইরান চুক্তির বাস্তবায়ন হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ইরানের পরমাণু আলোচক আব্বাস আরাকচি। আগামী জানুয়ারিতে ইরানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। সোমবার ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আব্বাস। তিনি আরও বলেন, 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু চুক্তি অনুযায়ী এ বছরের শেষ ভাগের মধ্যেই সেন্ট্রিফিউজের সংখ্যা কমিয়ে আনার বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার কথা ইউরোপীয় ইউনিয়নের। তবে সেন্ট্রিফিউজ কমিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রক্রিয়া শুরু করতে আরও কিছুটা সময় লাগবে। Tehran and 5 permanent members of the UN Security Council plus Germany reached a landmark accord in July. Based on the deal, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাসে বোমা বিস্ফোরণে অন্তত 11 জন নিহত, বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার রাতে প্রাদেশিক রাজধানী কোয়েটার ব্যস্ত সড়কে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানায় পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। এই ঘটনায় নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। এতে আহত অন্তত 22 জনকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। বাসটিতে যাত্রীদের মধ্যে অধিকাংশ শ্রমিক ছিল, যারা দিনে কাজ শেষে রাতে বাড়িতে ফিরছিল। কারো পক্ষ থেকে এই বোমা হামলার দায় স্বীকার করা না হলেও সরকার একে সন্ত্রাসী হামলা বলেই আখ্যা দিয়েছে। বেসামরিক লোকজনকে লক্ষ্য করে এই হামলার ঘটনা ঘটানো হয় বলে জানায় পাকিস্তানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে এবার গরুর মাংস দিয়ে ভোজের আয়োজন করা এক মুসলিম বিধায়কের মুখে কালি মেখে দিল উগ্র হিন্দু সংগঠন শিবসেনার কর্মীরা। সোমবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন জম্মু কাশ্মীরের স্বতন্ত্র বিধায়ক প্রকৌশলী মোহাম্মদ রশিদ। এ সময় হঠাৎ শিবসেনার 2 জন কর্মী তাকে লক্ষ্য করে কালি ছুঁড়ে মারে। এই ঘটনার পর দীপক ও দেব ইন্দ্রাজ সিং নামে 2 জনকে আটক করা হয়। আটককৃতরা গত 7 অক্টোবর শ্রীনগরে রশিদের গোমাংস দিয়ে ভোজ আয়োজনের কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করে। এর আগে গত সপ্তাহে ক্ষমতাসীন বিজেপির রাজনীতিক ও কলামিস্ট সুধীন্দ্র কুলকার্নির মুখেও কালি মেখে দেয় শিবসেনার কর্মীরা। কোরীয় যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলো প্রিয় স্বজনদের সঙ্গে দেখা করতে এবার জড়ো হতে শুরু করেছেন উত্তর কোরিয়া সীমান্তে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার শতাধিক নাগরিক উত্তর কোরিয়ায় প্রবেশ করে। এ সময় রেড ক্রসের কর্মীরা প্রত্যেকের হাতে করা নিয়মনীতির একটি তালিকা তুলে দেয়। সেখানে রাজনৈতিক আলোচনা ও দুদেশের জীবনমান সম্পর্কে আলোচনা থেকে বিরত থাকারও কড়া নির্দেশনা দেওয়া হয়। 5 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পেল 2 কোরিয়ার মানুষ। সম্প্রতি সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে সমঝোতার পর 2 কোরিয়া নিয়মিত পুনর্মিলনের সিদ্ধান্ত নেয়। 1950 সাল থেকে শুরু হওয়া 3 বছরের যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এসব মানুষগুলো বয়সের ভারে নুয়ে পড়লেও প্রিয় মানুষটিকে এক নজর দেখতে দীর্ঘ পথ পাড়ি দিতেও পিছু পাহন না।
ভাত নয়, এবার দক্ষিণ কোরীয়দের প্রধান খাবার হিসেবে জায়গা করে নিচ্ছে রুটি। ব্যস্ত জীবনে রান্নার সময় বাঁচাতে আর সহজ উপায়ে খাবার খেতেই ভাতের পরিবর্তে গমের তৈরি খাদ্যপণ্য বেছে নিচ্ছেন তারা। এ অবস্থায় দেশটিতে গম আমদানি বাড়ার পাশাপাশি চুটিয়ে ব্যবসা করছে বেকারিগুলো। কর্মব্যস্ত জীবনের দৌড়ঝাঁপের মধ্যে অনেকেই ভাত রান্না করার সময়টুকু পান না। দক্ষিণ কোরীয়দের অবস্থা সেরকমই। আর তাই ভাতের পরিবর্তে সহজে রান্না করা যায় এবং সময় কম লাগে এমন খাবারই বেছে নিচ্ছেন তারা। তাদের এই তালিকায় সর্বোচ্চ প্রাধান্য পেয়েছে গমের তৈরি সব খাবার। 2008 সালের তুলনায় 2015 সালে তাই দেশে দ্বিগুণ বেড়েছে গমের চাহিদা। গেল বছর রুটি, স্যান্ডউইচ, পেস্ট্রিতেই অন্তত $537 কোটি ব্যয় করেছে দক্ষিণ কোরীয়রা। তবে বয়স্ক ব্যক্তিদের দুপুর কিংবা রাতের খাবারে এখনো প্রাধান্য পাচ্ছে ভাত। সারা সপ্তাহে কাজে নিয়ে ব্যস্ত থাকি, তাই বাসায় ফিরে বাচ্চাদের নিয়ে সুস্বাদু খাবার খাওয়ারও একটা ইচ্ছা থাকে। কিন্তু বাসায় আসার পর এত ক্লান্ত থাকি যে কিছু রান্না করতে ইচ্ছে করে না, তাই ডিম আর রুটি দিয়েই সহজে সুস্বাদু খাবার তৈরি করে ফেলি। এই সুযোগকে কাজে লাগিয়ে দক্ষিণ কোরিয়ায় চুটিয়ে ব্যবসা করছে এশীয় রুটির কারখানাগুলো। 2005 সাল থেকে দেশটিতে বেকারি ব্যবসার প্রসার ঘটছে বছরে 15% হারে। এমনই একটি প্রতিষ্ঠান এসপিসি গ্রুপ 1945 সালে ছোট্ট একটি বেকারি নিয়ে যাত্রা শুরু করে এখন তাদের বেকারির সংখ্যা 5000 ছাড়িয়েছে। 10 বছর আগেও রুটি কিংবা পেস্ট্রির সর্বোচ্চ 1000 দোকান ছিল এখানে। এখন সে সংখ্যা অনেক বেড়েছে। সেই সাথে বেড়েছে আমাদের খাবারের বিক্রিও। স্বাদে ভিন্নতা আনতে আমরা ফ্রেঞ্চ গম ব্যবহার করি। এশিয়া এবং দক্ষিণ কোরিয়ায় গমের চাহিদা থাকলেও উৎপাদন কম। তাই গমের জন্য অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ওপরই নির্ভরশীল গম আমদানিকারক দেশগুলো। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। টাইফুন কোপ্পুর প্রভাবে ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সোমবার টাইফুনটি অনেকটা দুর্বল হলেও এর প্রভাবে বন্যা দেখা দেয় নিচু এলাকার অন্তত 60,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এ অবস্থায় উদ্ধার অভিযান সহ দুর্গতদের সহায়তায় যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। টাইফুন কোপ্পুর তাণ্ডব শেষ হতে না হতেই ঘূর্ণিঝড়টির প্রভাবে এবার উত্তর ফিলিপিন্সে দেখা দিয়েছে মারাত্মক বন্যা। সমুদ্রের পানির উচ্চতা বাড়তে থাকায় সোমবার লুজন দ্বীপের রাস্তাঘাট ও ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। এ অবস্থায় দেশটির নিচু এলাকার 60,000-এরও বেশি মানুষ অন্যত্র সরে গেলেও অনেকেই বন্যা কবলিত অঞ্চলে আটকে পড়েছে। বন্যায় আমাদের ক্ষেত খামার পুরো ধ্বংস হয়ে গেছে। অনেক স্বপ্ন নিয়ে যেসব ফসল চাষ করেছিলাম তা সব পানির নিচে। আমাদের এলাকায় এবারের বন্যায় সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে। আমার 52 বছরের জীবনে আমি এত খারাপ অবস্থা আর দেখিনি। এর আগে গত রোববার লুজন দ্বীপের কাশিগুরান শহরে ঘন্টায় 200 কিলোমিটার বেগে আঘাত হানে টাইফুন কোপ্পু। এর প্রভাবে ভারী বর্ষণের পাশাপাশি বেশ কিছু স্থানে ভূমিধস ও গাছপালা উপড়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে 2.5 লাখেরও বেশি মানুষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানী ম্যানিলায় একটি নৌকা ডুবে 7 জন মারা যায় বলে জানায় আরটি। সোমবার টাইফুনটি অনেকটা দুর্বল হয়ে এলেও দেশটির আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন ভারী বর্ষণের সঙ্গে ব্যাপক ভূমিধসের আশঙ্কা করছে। এ অবস্থায় বন্যা কবলিত দুর্গম এলাকায় আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নিতে ও দুর্গতদের সহায়তায় উদ্ধারকর্মীদের পাশাপাশি সেনা সদস্যরাও মাঠে নেমেছেন। আমাদের টিমকে বিভিন্নভাবে ভাগ করে আলাদা আলাদা জায়গায় পাঠানো হয়েছে। তারা উদ্ধার কাজে সহযোগিতার পাশাপাশি অসহায় লোকজনকে ত্রাণ সরবরাহ করছে। স্থানীয় সরকারকেও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে হবে। স্যাটেলাইট ছবিতে দেখা যায় টাইফুন কোপ্পু আরো উত্তর দিকে সরে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার সেটি তাইওয়ান ও তার 2-1 দিনের মধ্যে চীনের দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। জিয়াদুল ইসলাম, সময় সংবাদ। কলম্বিয়ার বোগোটায় একটি রুটির কারখানার ওপর ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে আগুন লেগে যায়। মোবাইলে ধারণ করা আগুন লাগার ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। রোববার কারখানার ভবনটির উপর বিমান আছড়ে পড়লে কারখানার ভেতরে থাকা একজন সহ 5 জন নিহত হয়, গুরুতর আহত হয় 6 জন। এছাড়াও আশপাশের বেশ কয়েকটি ঘরবাড়িও বিধ্বস্ত হয়।
জার্মানির ফোরঝিম শহরের একটি বাড়িতে আগুন লেগে 4 জন মারা গেছে, আহত হয়েছে 12 জন। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। 70 জন দমকল কর্মী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আটকে পড়াদের উদ্ধার করেন। আগুন থেকে বাঁচতে উপরতলা থেকে কেউ কেউ বাইরে লাফ দিয়ে পড়েন বলে জানিয়েছে ফোরঝিম পুলিশ প্রধান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্রাজিলের রিও ডি জেনিরোর উত্তরাঞ্চলে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় অন্তত 8 জন নিহত হয়েছে। সোমবার সকালে হঠাৎ করেই দুর্ঘটনার সৃষ্টি হয়। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের অন্তত 50টি ভবন। দমকল বাহিনীর প্রায় 20টি যান ও 65 জন কর্মী আগুন নেভানোর কাজ করেছে বলে জানায় গণমাধ্যম। ঠিক কিভাবে এই দুর্ঘটনার সূত্রপাত তা এখনও জানাতে পারেনি পুলিশ। তবে দমকল বাহিনী জানায় তারা বিস্ফোরণের পর গ্যাসের গন্ধ পেয়েছে। গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মিশরে পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ শেষ হয়েছে। রোববার ও সোমবার দুদিনব্যাপী স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দিন 15 থেকে 16% আর দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত 20% ভোট পড়ে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী। এর জন্য ভোট দিতে মানুষের অনাগ্রহকেই দায়ী করা হচ্ছে। আগামী 21 থেকে 23 নভেম্বর পর্যন্ত দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে 2012 সালের পরেই প্রথমবারের মতো দেশটির নতুন পার্লামেন্ট নির্বাচিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়ে মিশরের প্রতিনিধি পরিষদের নিম্নকক্ষের 596 জন সদস্য নির্বাচিত হবেন। ডিসেম্বরের শুরুর দিকে 2 দফায় অনুষ্ঠেয় নির্বাচনের ফল প্রকাশ হতে পারে বলে জানায় রয়টার্স। 2012 সালে তৎকালীন মুরসি সরকারের পার্লামেন্ট বিলুপ্ত করে দেন দেশটির আদালত। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ভাসমান নাগরিকদের সংখ্যা চলতি বছর বেড়ে গেছে বলে সাম্প্রতিক এক জরিপে তথ্য উঠে আসে। এতে চাপের মুখে পড়ে নুরুল্লুর স্থানীয় পরিষেবা কেন্দ্রগুলো। সেবা প্রদানকারী সংস্থাগুলোর কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, প্রতি বছর গড়ে 2500 অভিবাসী এই দ্বীপরাজ্যে এসে আশ্রয় নিচ্ছেন। গৃহহীন মানুষদের জন্য রাজ্য কর্তৃপক্ষ থাকা, খাওয়া, চিকিৎসা বাবদ সবচেয়ে বেশি সুবিধা দেওয়ার কারণে প্রতিনিয়ত ভাসমান মানুষের প্রবেশ বেড়েই চলেছে। তবে তাদের সংখ্যা ধারণ ক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় তাদের অন্যান্য রাজ্যে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাহারি ডিজাইন ও দামি ব্র্যান্ডের ঘড়ির জন্য সুইজারল্যান্ডের সুনাম রয়েছে বিশ্বজুড়ে। তবে সৃজনশীলতায় তাদেরও টেক্কা দিতে যাচ্ছে ইন্দোনেশিয়া। ফেলে দেয়া কাঠের টুকরো দিয়ে দেশটির একটি প্রতিষ্ঠান তৈরি করছে ভিন্ন ধরনের হাতঘড়ি, যা শুধু পুনঃপ্রক্রিয়াজাতকরণ পণ্য ব্যবহারে অন্যদের উৎসাহিতই করছে না, তুলে ধরছে তাদের সৃজনশীলতার সাক্ষীকেও। শাড়ি করে রাখা কাঠের টুকরো দেখে মনে হতে পারে এখানে বুঝি ছবির ফ্রেম তৈরি হয়, কিন্তু আসল চিত্র অন্য। ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের বান্দুংয়ের এই কারখানাটিতে আসলে তৈরি হচ্ছে হাতঘড়ি। আসবাবপত্রের দোকানে ফেলে দেয়া কাঠের টুকরো সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে ঘড়ি তৈরি করছে মাতোয়া নামের একটি প্রতিষ্ঠান। আমরা আসলে কাঠের সর্বোচ্চ ব্যবহার করতে চেয়েছি। আসবাব নির্মাতারা যখন তাদের কাজ শেষে অনেক কাঠের টুকরো ফেলে দেয়, তখন আমরা তা দিয়ে ঘড়ি তৈরি করি। কাঠের তৈরি এই ঘড়িগুলো বিক্রি হচ্ছে $75 থেকে $120 করে। তবে দাম বেশি হলেও শৌখিন ঘড়ি প্রেমীদের মনে এরই মধ্যে জায়গা করে নিয়েছে মাতোয়া কোম্পানির ঘড়ি। আমরা সাধারণত মেটালের ঘড়ি ব্যবহার করতে অভ্যস্ত, কিন্তু এই কাঠের হাত ঘড়িগুলোর ডিজাইন একেবারেই আলাদা, ওজনও বেশ হালকা। তরুণ উদ্যোক্তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ। এটা একটি উৎকৃষ্ট উদাহরণ। আবর্জনা থেকে এমন জিনিস তৈরি করে তারা সবার মধ্যে সাড়া ফেলেছে। সম্প্রতি ইন্দোনেশিয়ার 5 প্রদেশের নামে নতুন ডিজাইন বাজারে এনেছে মাতোয়া কোম্পানি। বর্তমানে সিঙ্গাপুর, চীন, জাপান সহ বিশ্বের মোট 9টি দেশে রপ্তানি হচ্ছে ইন্দোনেশিয়ার তৈরি কাঠের ঘড়ি। নাজিয়া শাকুর, সময় সংবাদ। জলাধারের পানি কমে যাওয়ায় মেক্সিকোতে 400 বছরের পুরনো একটি গির্জা সুস্পষ্ট হয়ে উঠছে। অনেকেই দূর দূরান্ত থেকে দেখতে আসছেন 16 শতকে নির্মিত গির্জাটি। মেক্সিকোর দক্ষিণের সিয়াপাস রাজ্যে অবস্থিত ছাদহীন এই গির্জার অনেক অংশই সময়ের ব্যবধানে ভেঙে পড়েছে। গবেষকদের ধারণা 1564 সালে এর অবকাঠামো নির্মিত হয়।
বজরঙ্গি ভাইজানের মতো আবারও আলোচনায় মুম্বাই চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান খান। অনেকে তো ভবিষ্যৎবাণী করে ফেলেছেন যে আবার একটি ব্লকবাস্টার হিট ছবি উপহার দিতে যাচ্ছেন এই খান সাহেব। ছবির নাম প্রেম রতন ধন পাও। 1 অক্টোবর ছবিটির ট্রেইলার প্রকাশিত হয়েছে। এরই মধ্যে ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ছবির থিম সংটিও। দীর্ঘদিন পর আবার দ্বৈত চরিত্রে সালমান খান। আর যে চলচ্চিত্র নিয়ে এবার মাতামাতি পুরো মুম্বাই পাড়ায়, তার নাম প্রেম রতন ধন পায়ো। এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ 16 বছর পর আবার পরিচালক সুরজ বরজাতিয়ার সঙ্গে জুটি বাঁধলেন সালমান। আর নায়িকা হিসেবে রয়েছেন সুন্দরী কাপুর কন্যা সোনম। আরও রয়েছেন নীল নিতিন মুকেশ, সোয়ারা ভাস্কর ও আরমান কোহলি। ছবিতে সালমানের করা দ্বৈত চরিত্রের একটি সাদাসিধে ও অন্যটি লড়াকু। এই ছবির জন্য ফেন্সিং ও বক্সিং শিখতে হয়েছে সালমানকে, তবে 20,50,000 বার। পরিচালক ও নায়ক হিসেবে সুরজ সালমান জুটির প্রতিটি চলচ্চিত্রই জুটিয়ে নিয়েছে সুপারহিটের তকমা। তাই আলোচক সমালোচক সবাই মুখিয়ে আছেন ছবিটা সালমানের আগের ছবি থেকে কতটা সফল হয় তা দেখার জন্য। নাচ, গান, অ্যাকশন আর পারিবারিক মেলোড্রামায় ভরপুর সালমানের এই ছবিটি দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে 12 নভেম্বর পর্যন্ত। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আসাদকে ক্ষমতায় রেখেও সিরিয়ায় শান্তি আলোচনা হতে পারে মন্তব্য যুক্তরাষ্ট্রের। সৌদি আরব বলেছে আসাদের পদত্যাগেই কেবল শান্তি সম্ভব। ইসরায়েলে ইরিত্রিয়ার নাগরিক হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি ওয়াশিংটনের। যে কোনো মূল্যে ফিলিস্তিনকে স্বাধীন করার ঘোষণা হামাসের। কানাডার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো। কনজারভেটিভ পার্টির 9 বছরের শাসনের অবসান। এবং ত্রাণ সংকট ও প্রতিকূল আবহাওয়ায় শরণার্থীদের জীবন দুর্বিষহ, বলছে ইউএনএইচসিআর। অর্থ সহায়তার আহ্বান দাপুতৌলুর। এ ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।